আমরা এই কথাটা কি শোনার জন্য এত বড় একটা অভ্যুত্থান, যে আগের সরকার ভালো ছিল? এই যে একটা জিনিস তৈরি হচ্ছে, এই যে একটা মব জাস্টিস, এটা কেন হবে? যে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করল, তারা আজকে কেন এই বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াচ্ছে? বৈষম্য কি কোথাও কমেছে? আপনি কি তার কোনো নজির দেখাতে পারবেন যে এই জায়গায় বৈষম্য কমেছে? দেখুন, অভ্যুত্থান যখন হয় তখন কোনো নিয়ম মেনে হয় না, এটা আমরা সবাই জানি। কিন্তু অভ্যুত্থানের পরে দেশটাকে তো আবার নিয়মে পরিচালিত করতে হয়। অভ্যুত্থানের ঘটনা যদি সব জায়গায় পরিচালিত করতে হয় তখন সেটার মব জাস্টিস থাকে না, সেটা মব ভায়োলেন্সে রূপান্তরিত হয়। আমরা সে কারণে দেখলাম শুধু স্থাপনা ভাঙা নয়, মাজার ভাঙার মতো ঘটনা দেখলাম। সংখ্যালঘুদের উপর আক্রমণও দেখছি, নারীদের উপর আক্রমণ দেখছি। যে নারীরা হাজারে হাজারে কাতারে কাতারে নারীরা দিনে রাতে মিছিল করেছিল, সেই নারীরা এখন আতঙ্ক বোধ করে। তো এগুলো তো আমরা, আপনি যে কথা বলছেন এই কথা, এগুলো তো আমরা দেখতে চাই নাই। আমাদের তো একটা পজিটিভ জায়গা ছিল, আমরা তো রাস্তায় নেমেছিলাম পথের বাধা সর্ব বলে। এখন কি আমরা আবার পথে বাধা থেকে ঘরে ফিরে যাব? এটা কিন্তু খুবই বলবো হার্ট ব্রেকিং সিচুয়েশন একটা হয়ে যাচ্ছে আমাদের দেশে। ফলে আমরা মনে করি যে অভ্যুত্থানের পরে এই যে মব ভায়োলেন্সের জায়গাটা নানাভাবে উৎসাহিত করা হলো, তার ফলটা কি দাঁড়ালো? কালকে আবার একজন উপদেষ্টা, যিনি একসময় মব ভায়োলেন্সকে নানাভাবে আহ বলতে গেলে উৎসাহিতই করেছেন, তারাই আবার কালকে বলছেন যদি এইরকম মব ভায়োলেন্স করে হাইকোর্টের রায়কে প্রভাবিত করা হয় তাহলে হাইকোর্ট থাকার কি দরকার। তাহলে খেয়াল করতে হবে, একটা খারাপ দৃষ্টান্ত সেটা অনুসরণ করলে নতুন নতুন খারাপ দৃষ্টান্ত তৈরি হতে থাকে। কোথাও না কোথাও তো বলতে হবে এনাফ ইজ এনাফ, এখন আমাদের থামতে হবে। আমরা বৈষম্যের কতগুলো দিক দেখলাম, যে বৈষম্য আন্দোলনও দেখলাম। শিক্ষকরা বৈষম্য করলে গরম পানি ছিটিয়ে দিয়ে পিটিয়ে রাস্তা থেকে তুলে দেওয়া হচ্ছে। আবার পছন্দসই আন্দোলন হলে গরমে যেন কষ্ট না পায়, যেন ঠান্ডা পানি ছিটিয়ে তাদেরকে শীতল রাখার চেষ্টা করা হচ্ছে। মানুষ বলে বাবা, আন্দোলনেও দেখি বৈষম্য। এটা যদি মানুষ এখন দেখে তাহলে তার মধ্যে কি প্রতিক্রিয়াটা তৈরি হবে, কি প্রতিক্রিয়া তৈরি হয়, এগুলো একটু দেখা দরকার। আমরা আমাদের স্বপ্নগুলোকে বারবার হাতছাড়া হতে দেখেছি, বেহাত হতে দেখেছি, অর্জনগুলোকে হারিয়ে ফেলতে দেখেছি। এইবার অন্তত অর্জনগুলো যেন না হারায় সেই কথাটাই তো আমরা বলছিলাম। এই জন্যই তো অভ্যুত্থানকে গ্লোরিফাই করতে হবে অভ্যুত্থানের অর্জন দিয়ে। অভ্যুত্থানকে গ্লোরিফাই করতে হবে শুধুমাত্র কাউকে হটিয়েছে তার জন্য না। আমরা ঘটিয়েছি একটা শাসককে, কিন্তু শাসকের চরিত্র নিয়ে যদি নিজেরাই অবস্থান করি তাহলে তো মানুষ বলবে, ওই যে আপনি যেটা বললেন, যে এরা একটা গল্প আছে না গ্রামে, মানুষের এত অর্জনটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে না। ফলে এইটা যারা ক্ষমতায় আছেন তাদের তো এই দায়টা তো নিতে হবে। মানুষ তো তার দায়িত্ব পালন করেছে রক্ত দিয়ে, কারণ যারা ক্ষমতায় আছেন তারা রক্তের ঋণ শোধ করবেন না? 10 মাসের একটা গভর্নমেন্ট, এর আগে ধরেন আমরা ইলেকশনের সময় কেয়ারটেকার গভর্নমেন্টের বয়স ছিল 3 মাস। 3 মাসে তারা চমৎকার একটা ইলেকশন দিয়ে চলে যেতেন। যদিও 8 সালের পরে মানে ফ্যাসিস্ট গভর্নমেন্ট যা করেছে সেটা আমরা সবাই জানি। এখন ফ্যাসিস্টকে সরিয়ে দিয়ে কি আমরা আরেকটা নতুন ফ্যাসিজম তৈরি করছি? আমরা এই যে এখন কথা বলতে গেলে, কিছুদিন আগে দেখেছেন যে কোনো একটা প্রোগ্রামে কে কথা বলতে যে 3 জন সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন, কোন টেলিভিশন খবর প্রচার করতে পারছে না। এই যে ব্যাপারগুলো, মানে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এটাই কি আমরা সারা জীবন দেখে যাব? হ্যাঁ, এই কথাগুলো মানুষ কিন্তু খুব বেদনার সঙ্গে বলে। যে যায় লঙ্কায় সে হয় রাবণ, মানে মানুষ যা প্রত্যাশা করে তা পায় না যখন। এগুলো হতাশার কথা। এই হতাশার চিত্র আমরা দেখতে চাই নাই। আমরা বলতে চেয়েছিলাম লঙ্কায় গিয়ে শুধু রাবণ হয় না, লঙ্কায় তো রামও যায়। ফলে অন্তত কিছু মানুষকে তো আমরা দেখতে চাই যারা লঙ্কায় গিয়ে রাবণ হবে না, লঙ্কায় গিয়েও রামের বৈশিষ্ট্যই ধারণ করবে, এটাই রক্ষা করার চেষ্টা করবে। কিন্তু সেটা আমরা খুব বেশি দেখতে পাই নাই। আর ফ্যাসিজম, ফ্যাসিজম তো কোনো ব্যক্তি না। ফ্যাসিজম একটা পদ্ধতি, একটা ব্যক্তির মধ্য দিয়ে তার প্রতিফলন হয়। ওইটা যদি আমি করি তাহলে আমিও ফ্যাসিস্ট হয়ে যাব, ওটা আপনি করলে আপনিও ফ্যাসিস্ট হয়ে যাবেন। ফলে এটা তো চেহারা দিয়ে ফ্যাসিস্ট বোঝা যাবে না, বুঝতে হবে তার কাজ দিয়ে, বুঝতে হবে তার চরিত্র দিয়ে। যদি অর্থনীতিতে দুর্বৃত্তপনা চলে, যদি প্রশাসনে কর্তৃত্ব থাকে, আর যদি রাজনীতিতে প্রচন্ড নিয়ন্ত্রণ থাকে, আর যদি সংস্কৃতিতে একটা ভয়ের সংস্কৃতি থাকে, এই চারটার মিলিত রূপ হয়ে যাচ্ছে ফ্যাসিস্ট হয়ে যাওয়া। মানুষ নিজে নিজেই নিজেকে প্রবোধ দেয় ওখানে যাওয়া যাবে না, ওই কথা বলা যাবে না, বিপদ হতে পারে। তাহলে এটাই তো একটা, আমি যে একটা ভয়ের মধ্যে পড়ে গেলাম, এটাই হলো ফ্যাসিস্ট আছে কি না এটা একটা প্রমাণ। কারণ ফ্যাসিস্ট থাকলে মানুষ ছায়ার সঙ্গে কথা বলতেও ভয় পায়। একটা কথা জার্মানিতে এরকম নাকি চালু ছিল, ছায়াকেও ভরসা করো না,
কারণ অন্ধকারে তোমার ছায়াও তোমার সঙ্গে থাকে না, তার মানে কাউকেই ভরসা করা যাবে না। আপনাকে কোনো একটা কথা বললাম, কালকে যদি এই কথাটা কাউকে বলে দেন, তাহলে আমার চাকরি যাবে, এমনকি জীবন সংশয়ের মুখোমুখি হয়ে যেতে পারে। তখন কি হয়, সাধারণ বন্ধুত্বের জায়গাগুলো নষ্ট হয়ে যায়। বলে না, দেয়ালেরও কান আছে, কোনো কথা কোথাও বলা যাবে না। এরকম পরিবেশ তো আমরা দেখতে চাই না। এরকম পরিবেশ থেকে আমরা একটা অবাধ সুস্থ পরিবেশ চেয়েছিলাম। আমরা আমরা আমাদের কথা যদি ভুলও বলি, সে ভুল কথা বলারও তো একটা অধিকার থাকে। তখন না আপনি বলবেন যে রতন ভাই, আপনার কথাটা কিন্তু এই এই কারণে ঠিক নয়। তখন এই যে যুক্তির লড়াই, এই যুক্তির লড়াইয়ের মধ্যে দিয়ে না গণতন্ত্র বিকশিত হবে। গণতন্ত্র কিন্তু সবসময় সত্য কথা বলার জন্য না। গণতন্ত্র হচ্ছে কখনো কোনো ভুল কথা বলারও স্বাধীনতা। কারণ ভুল কথা বলার স্বাধীনতা থাকলেই তখন ভুল শুদ্ধ করার দায়িত্ব থাকে। তখনই কিন্তু সমাজে একটা একটা পরিস্থিতি তৈরি হয় যে আমার ভুলটা আপনি ধরিয়ে দিচ্ছেন, আপনার ত্রুটিটা আমি দেখিয়ে দিচ্ছি। পরস্পরের পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক থাকবে। পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক ছাড়া গণতন্ত্র কাজ করে না। না, জাতি হিসেবে তো আমরা সহনশীল না, আর জাতি হিসেবে তো আমরা আসলে অন্যের মতকে ধারণ করতে পারি না। যদি সেটাই আমরা ধারণ করতে পারতাম, তাহলে তো এই যে স্বাধীনতার পরবর্তী সময় আমাদের দেশে তো এই সিচুয়েশনটা বিরাজ করতো না। ৭১-কে যারা দেখেনি, ৯০-কে যারা দেখেনি, চিন্তা করেন ৬৯-এ ছাত্ররা আন্দোলন করেছে, ৭১-এ করেছে, ৯০-তে করেছে, সবসময় করেছে। ছাত্ররাই সবসময়, যে কোনো আন্দোলনে ছাত্ররা ছিল। এই যে নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্ররা ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু কখনো তো ছাত্ররা দল করার কথা চিন্তা করে। আপনারা একসময় ছাত্র রাজনীতি করেছেন, আপনারা কিন্তু দল করার কথা তখন চিন্তা করেন। এখন এত দল করার হিড়িক পড়ে গেল। বাংলাদেশকে অনেক সময় এইভাবে ভাবি যে আমরা হয়তো খুব সহনশীল জাতি না, কিন্তু উল্টো দিক থেকে দেখুন তো, এই ভূখণ্ডটা এইরকম দেখুন। এই ভূখণ্ডে আমরা কত মত কত পথ এটা ধারণ করি। একসময় রামকৃষ্ণ বলছেন না, যত মত তত পথ। আমাদের এখানে দেখুন, সব ধরনের মত সব ধরনের পথের কিন্তু একটা সহাবস্থান ছিল। এখানে সুফিবাদও আছে, এখানে শিয়া সুন্নিও আছে, এখানে বাহাইরাও আছে, এখানে কিছু কাদিয়ানিরাও আছে, ইসলাম ধর্ম। আবার হিন্দু ধর্মের মধ্যে, সনাতন ধর্মের মধ্যে এখানে কত ধরনের সমস্ত বর্ণরা আছে। এমনকি ওই যে মতুয়া সম্প্রদায়, তারও জন্ম এখান থেকে। খ্রিস্টান অনুসারীরাও আছে এখানে। বুদ্ধিস্টদের মধ্যে হীনযান মহাযান সেটাও আছে, মানে ধর্মীয় সেক্ট গুলোর মধ্যেও আছে, চিন্তার সেক্টর মধ্যে এখন আধুনিক ইউরোপিয়ান চিন্তার মানুষও এখানে আছে। এখানে একদম আমাদের খাঁটি বাঙালি সংস্কৃতি ধারণ করতে চায় সেরকম মানুষও আছে। এখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছে। ছোট্ট দেশের মধ্যে ৫০টার মতো ছোট বড় আমাদের নানা ধরনের জাতিসত্তা এখানে আছে। হ্যাঁ, তো ফলে একদিক থেকে দেখলাম এটা একটা দারুণ একটা আমাদের এখানে সহাবস্থানের একটা ইয়ে ছিল। সেটাকে বারবার নষ্ট করে ফেলা হয়, নষ্ট করে ফেলা হয় ক্ষমতা থাকার প্রয়োজনে। কিন্তু আমাদের সংস্কৃতিটা কিন্তু সবাইকে মিলেমিশে থাকার একটা সংস্কৃতি সেটা ছিল। যে কারণে দেখুন, আমাদের গানের মধ্যে কত বৈচিত্র্য, আমাদের খাদ্যের মধ্যে কত রকমের বৈচিত্র্য, আমাদের পোশাকের মধ্যে কত রকমের বৈচিত্র্য, এবং আমাদের ভাষার মধ্যে কত বৈচিত্র্য। আমি চশমা পড়েছি, চশমাটা আমার বাংলা ভাষার শব্দ না, একটা ফার্সি শব্দ, কিন্তু ঠিকই ব্যবহার করছি। আমি শার্ট পরছি, শার্ট কিন্তু এই ভাষাটাও আমার না। এইরকম ধরুন দেখি ভাষা, মানে একদিক থেকে আমার মাঝে মাঝে কিন্তু অবাক লাগে, আমরা আসলে রিয়েলি আমরা একটা ইনক্লুসিভ সোসাইটি, মানে আমরা সমস্ত কিছুকে কিন্তু ধারণ করার জায়গায় রাখি। কিন্তু এমন একটা রাজনৈতিক পরিস্থিতি এখানে তৈরি হয়েছে, যে বিভাজিত রাজনীতি, যে আমার কথা না মানলে আপনার মতন খারাপ লোক আর নাই, আর আপনি যদি আমার কথা মানেন তাহলে আপনার ৭ খুন মাপ। এইটা আমাদের কিন্তু, যে আমাদের মনন জগতের উপর একটা বড় মানে নেতিবাচক প্রভাব তৈরি করেছে। এইটার ক্ষেত্রে আমাদের রাজনীতিবিদরা আমরা অনেকাংশে দায়ী। আমরা অনেক ধরনের বিভেদ, কৃত্রিম বিভেদ তৈরি করেছি মূল বিষয়টাকে আড়াল করবার জন্য। যে সমস্যাটা আমাদের প্রধান, সেই সমস্যাটাকে আড়াল করার জন্য অপ্রধান সমস্যাগুলো নিয়ে এসেছি। যেমন এখন মানুষের সামনে সমস্যাটা কি, একটা সুষ্ঠু আবাদ গ্রহণযোগ্য নির্বাচন, সেই দিকে আমাদের যেতে হবে। সেই নির্বাচনের পথে বাধা কি কি? একটা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা আমাদের সেটা প্রবর্তন করতে হবে, আর সংবিধানের ৭-এর ক এবং খটাকে বাতিল করে দিতে হবে। আর তারপরে যেটা করতে হবে, রাজনৈতিক দলগুলো ঠিক করুক যে তারা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে পাওয়ার ব্যালেন্সটা কিভাবে করবে। এই দিলে তো নির্বাচনটা করা সম্ভব। তাহলে দুনিয়ার কত রকমের কথা এনে এগুলোকে করার মধ্য দিয়ে মানুষ মনে করে যে এত বেশি প্রস্তাব যখন নিয়ে আসছে, তখন বোধহয় মূল প্রস্তাবটা আড়ালে পড়ে যাচ্ছে। মানুষ তখন সন্দেহ করতে শুরু করে, সন্দেহবাতিকতা তৈরি হয়ে যায়। আর একবার যখন সন্দেহ তৈরি হয়, তখন ভালো কাজকেও মানুষের সহজে গ্রহণ করতে চায় না, সেটাকেও তখন সন্দেহ করতে থাকে। আমাদের এত জ্ঞানীগুণী মানুষেরা, তারা সোশ্যাল সায়েন্সটা বোঝেন, তারা ইকোনমিক্স বোঝেন, তারা ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড ওয়ার্ল্ড পলিটিক্সটা তারা বোঝেন,
তারা পাবলিক সাইকোলজি বোঝেন, এবং তারা তো কখনো কখনো আমাদের রাজনৈতিক দলগুলোকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন যে রাজনৈতিক দলের নেতারা কিচ্ছু জানে না। তাহলে তাহলে তারা তো অনেক কিছু জানেন, তাহলে তারা পাবলিক সাইকোলজিটা ঠিক মতো ধরতে পারছেন না কেন? এটা তখন মাঝে মাঝে মনে হয় এগুলো কি অনিচ্ছাকৃত না ইচ্ছাকৃত? ইচ্ছাকৃত জটিলতার মধ্যে আটকে ফেলার চেষ্টা করা হচ্ছে কি? সে কারণে আমি আপনার ওই কথার সঙ্গে একটু আমি দ্বিমত করে সংযোজন করলাম যে আমরা আসলে মানুষ হিসেবে অতটা খারাপ ছিলাম না। ধরেন এই ভূখণ্ডে মোগলরাও এসছে, এই ভূখণ্ডে ব্রিটিশরাও এসেছে, এই ভূখণ্ডে মানে না, গুজরাটিরাও আমাদের এসেছে। আমাদের ভূখণ্ডটা তো এখানে হ্যাঁ, মূলত প্রথম যে ভূখণ্ডটা হলো বৌদ্ধদের। হ্যাঁ, বৌদ্ধদের পরে আসলো হিন্দুরা, হ্যাঁ, হিন্দুদের পরে আসলো হলো মোগলরা, হুম, মোগলদের পরে আসলো ইংরেজরা, ফরাসিরা, হুম, পর্তুগিজরা। তো আসলে আমাদের তো অনেক ভ্যারাইটি, ভ্যারাইটি। এবং আমাদের রক্তের মানে কখন কোন রক্ত আমাদের উপরে মানে প্রভাব এটা ফেলে। এটা একদিকে যেমন একটা অসুবিধা, আর একদিকে একটা সুবিধা। যেহেতু আমরা নানা ধরনের কালচারের সংমিশ্রণ আছে, ফলে আমাদের সব কালচারকে একসেপ্ট করার একটা মেন্টাল মেকআপ তৈরি করা যেত। কিন্তু একটা দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা তৈরি করার নামে একটা বাইনারি তৈরি করা ফেলা হয়েছে যে আপনাকে যদি আমি শত্রুর কাতারে ফেলে দেই, আপনার কোনো গুণের স্বীকৃতি আমি দেবো না। এইটা হয়ে হয়ে গেছে কি, নিজের গুণটাকেও বিকশিত করতে দিচ্ছে না, অন্যের গুণকেও স্বীকৃতি দিচ্ছে না। এবং এইটা আমাদের রাজনীতিতেও প্রভাব ফেলেছে, এটা আমাদের সমাজের মধ্যে প্রভাব ফেলেছে। সেই কারণে আমাদের এখানে সন্দেহবাতিকতা রাজনীতিতে একটা বড় বিষ ফোঁড়ার মতো। এই সন্দেহের মধ্যে যেন আমরা না ফেলি, এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অন্তত একটা সীমিত, আপনি এর আগে বলছেন না তত্ত্বাবধায়ক সরকার 90 দিনের মধ্যে তো অনেক কাজ করে ফেলেছিলেন। তাহলে এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারও যদি তারা এই রোড ম্যাপটা ঘোষণা করে দিতেন যে আমরা দেখুন এই কাজগুলো করব, মানুষ তখন বুঝতো যে তাদের সামনে একটা টার্গেট আছে, এবং তারাও বুঝতেন আমার সামনে একটা টার্গেট আছে, এই টার্গেটটা পূরণ করার জন্য আমার চেষ্টা করতে হবে, যদি পূরণ করার চেষ্টাটা না করি তাহলে আমাকে জবাবদিহির মধ্যে পড়তে হবে। জবাবদিহিহীন পরিবেশ ফ্যাসিবাদের মানসিক ভিত্তি তৈরি করে।